জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশে সরকার ও বিরোধী দলের ঐকমত্য। আন্দোলনে পুলিশ নিহতের ঘটনায় নতুন করে মামলা হবে না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। গণঅভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। কিছুতেই কাটছে না জ্বালানি তেলের সংকট। মজুতদারি ও প্যানিক বাইংয়ে কারণ, দাম বাড়বে কিনা ঠিক হবে কাল। সরকার বলছে তেলের কোনো সংকট নাই, পামলারা বলছে যে তেল নাই। আর বাঙালি তো হুজুগে পাগল। সবার জায়গা থেকে একটা পেনিক ইস্যু এখনো চলছে। এই লম্বা লাইন, এখন লম্বা লাইন গেছে আমার টাউন হল মমতো বাজেছে, এটা কিন্তু অস্বাভাবিক। সারা দেশে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে কষ্ট পাচ্ছে হাজারো অবুঝ শিশু। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে আসতে পারে টিকার চালান। আইসিইউতে রাখছে, অতটা ভালো না, মোটামুটি একটু আসছে ভালোর দিকে। ডায়রিয়া ছিল, শ্বাসকষ্ট ছিল, ওইখান থেকে যখন হাম দেখা দিয়েছে তখন এখানে পাঠাইছে। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি, ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। প্রথমবারের মতো ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মাসে লাখ টাকা পাবেন তালিকাভুক্ত খেলোয়াড়রা। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি, এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসবো। এবার ইস্পাহান বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনীর হামলা, ইসরায়েল সহ মার্কিন দোসরদের উপর পাল্টা মিসাইল। ইরানের তেল চাই, রাগ ঢাক না করে বললেন ট্রাম্প। দোকানে বাকি টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে হবিগঞ্জে দুপক্ষের মারামারি। মাদারীপুরে 2 কিশোর গ্যাংয়ের দফায় দফায় সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জুলাই যোদ্ধাদের সুরক্ষা অধ্যাদেশ সর্বসম্মতিক্রমে সংসদে বিল আকারে পাশ করার বিষয়ে ঐকমত্য হয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গণ অভ্যুত্থানের সময় পুলিশ হত্যার বিষয়টি এরই মধ্যে ফয়সালা হয়ে গেছে বলেও জানান তিনি। আর জ্বালানি পরিস্থিতি, সরকারের প্রস্তুতি পরিকল্পনা সংসদে তুলে ধরে জ্বালানি মন্ত্রী বলেন, জনগণের মধ্যে আতঙ্ক অনর্থক জটিল করে তুলেছে জ্বালানি পরিস্থিতি। সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি আছে সরকারের। তিনি আরও বলেন, জ্বালানি ঘাটতির চেয়ে মজুদের মানসিকতাই এখন সবচেয়ে বড় সমস্যা। দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা। সংসদ অধিবেশনের আজকের কার্যসূচির শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। পুলিশ হত্যা নামক একটা ফ্রেম ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে। সেই বিষয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলাগুলো দূরীকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে ফয়সালা যুদ্ধের ময়দানেই হয়ে গেছে। গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্ন মব কালচার নিয়ে, বিস্তারিত পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাবি আদায়ের নামে কোনো মবের সুযোগ দেবে না এই সরকার।
রাস্তাতে যে কোনো দাবি নিয়ে সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না। 300 বিধিতে বক্তব্য দেন জ্বালানি মন্ত্রী, তুলে ধরেন জ্বালানি পরিস্থিতি, সরকারের প্রস্তুতি পরিকল্পনা। সংসদকে তিনি জানান, 17 ফেব্রুয়ারি সরকার শপথ নেয়ার সময় ডিজেলের মজুদ ছিল 2,06,000 মেট্রিক টন। 30 মার্চ এ মজুদ এখন 2,18,000 মেট্রিক টন। 41 দিনে ডিজেল বিক্রি হয়েছে 4,82,000 মেট্রিক টন। এপ্রিলে মাসে 50,000 মেট্রিক টন অকটেন আমদানি করা হবে। দেশের উৎস থেকে পাওয়া যাবে 30,000 মেট্রিক টন। আমাদের মোট ব্যবহৃত জ্বালানির 63% ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক, অর্থাৎ মোট ব্যবহৃত জ্বালানির 6.8% হলো অকটেন আর 6.77% পেট্রোলের জন্য ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন জ্বালানির ব্যবস্থাপনার সঠিক চিত্র প্রতিফলন করে না। এখানে প্রয়োজন অতিরিক্ত জ্বালানি সংগ্রহের মাধ্যমে মজুদ প্রবণতা থাকায় সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে। এই সংকট উত্তরণে সরকার সদস্য রয়েছে তারেক রহমান সাহেবের নেতৃত্বে। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে জ্বালানি সংকট ও প্রবাসীদের নিরাপত্তা নিয়ে করা প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিদেশে বাংলাদেশের প্রত্যেক প্রবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে মিশনগুলো। জ্বালানির বিকল্প উৎস নিয়েও সংসদকে জানান তিনি। মধ্যপ্রাচ্য ছাড়াও যে সকল সোর্স থেকে আমরা জ্বালানি আনতে পারি সে ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সেটাতে সফল হব। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেল নিয়ে সংকট কাটছেই না, এই বিষয়ে আরও জেনে নিতে চাই। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর অনিক। অনিক, আপনি কোন পাম্পে রয়েছেন? চাপ কেমন দেখছেন? সরকার তো পুরস্কার ঘোষণা করেছে, কোনো মজুতদার কি আটক হয়েছেন? শাওন, মজুতদার আটক হচ্ছে কিনা সেটি দেখার জন্য আপনাকে এক জায়গায় নিয়ে যেতে চাই। অর্থাৎ এখন যেখানে আমরা আছি নিকুঞ্জ পাম্প, সেখানে কিন্তু তেল নেই, সেখানে তেল দেওয়া সম্ভব হচ্ছে না এবং যে গাড়িগুলো আসছে তেলের জন্য তারা কিন্তু তাদের যেই জায়গা থেকে সেই জায়গা থেকে বলে দিচ্ছে তেল নেই। কিন্তু এখানকার যারা আসলে কর্মীরা আছেন তারা কিন্তু তেল দিতে পারছেন। কোথা থেকে দিতে পারছেন, কিভাবে দিতে পারছেন সেটা একটু দেখার চেষ্টা করবো। এখনো একজন নেওয়ার চেষ্টা করছেন। একটু এদিকে আসবেন প্লিজ। হ্যালো, আপনি একটু জানাবেন যে আসলে তেল কিভাবে দিচ্ছেন আপনি? আমি তো তেল দিই না, মিটারম্যান, আমরা সিকিউরিটি না, গাড়ি শুধু সিরিয়াল দেওয়া আর গাড়িগুলো সব ভাগ। এদিকে আসেন তো, এদিকে আসেন। হ্যালো হ্যালো, আপনি তেল দিচ্ছেন, ওই লোকটা আপনার থেকে তেল দিতে আসছে কিছুক্ষণ আগেও, আপনি কয়েকবার তেল দিয়েছেন, কিভাবে দিয়েছেন? না না, আমি তো তেল দিই না। আপনি তেল দিয়েছেন, আপনি অস্বীকার করছেন কেন? আমাদের কাছে ভিডিও আছে। না, তেল তারা কিনে রেখে যায়। আপনি খোলা তেল দিয়েছেন, কিভাবে দিয়েছেন সেটা বলেন। আমার কাছে আপনি আমার সাথে আসেন। আপনি তো তেল দেন নাই, তাই না? আপনার সাথে যে কথা বলছিল সে পালালো কেন? কে তেল দিয়েছে? আসেন তো, একটু এদিকে আসেন তো। আপনি তেল দিচ্ছেন না? না স্যার। আসেন। আপনি তেল দিচ্ছেন না, তাহলে তেল কিভাবে মজুদ হচ্ছে? না না, আসেন, কথা বলেন। আপনি জানতো, ভিতরে জানতো একটু। না একটু আসেন না, একটু আসেন, ভেতরে আসেন। দেখি তেলের মজুদ তো নেই, দেখি না, চলেন না তো দেখি। এই জায়গায় কোনো তেলের মজুদ নাই। এদিকে আসেন। আপনি এখান থেকে কিভাবে তেল দিচ্ছেন? তেল কোথায় রাখছেন? না, আমি তো তেল দিই না স্যার। আপনি তেল দিয়েছেন, কিছুক্ষণ আগে আপনি তেল দিয়েছেন, আমাদের কাছে ফুটে যাচ্ছে, কিন্তু এখান থেকে তেল নিয়ে দিয়েছেন, আপনি কিভাবে দিয়েছেন? আমরা এখানে একটা তেলের মজুদ পেয়েছি, আমরা বের করছি তেলের মজুদটি। এভাবেই পাম্প কর্তৃপক্ষরা নিজেরা তেল মজুদ করছে এবং তেল দিচ্ছে। এটি কিসের তেল বলেন তো? এটি কিসের তেল ভাই? এখানে দায়িত্বে কে আছে? না স্যার, আমরা তো রাখি না তেল। তাহলে এটা কিসের তেল? কিভাবে আসলো এই তেলটা? কোথা থেকে আসলো, কেন আসলো? পাম্পে তো তেল নাই, তাহলে এখানে তেল কি করতেছে? বাহির থেকে কিভাবে তেল কিনতেছে? আমরা ডিপুর লোক, আমরা পাম্পের লোক না। এটা তো বিআরটিসির আন্ডারেই পড়ে। এটা রাখছে কেডা? আমাদের তো কে রাখছে? আপনি বলেন। আমি রাখি না, ডিজেলে চলে। ওনাকে জিজ্ঞেস করতেছে আমি কিভাবে। না না, আমি রাখি না ভাই। ব্যাগের মধ্যে করে, একটা ছোট ব্যাগের মধ্যে করে, এখানে কয় লিটারের তেল আছে? 5 লিটার। এর আগে থেকে 20 লিটার তেল নিয়ে গেছে একজন, 10 লিটার তেল নিয়ে গেছে একজন, এখানে আমরা পেয়েছি 5 লিটার। আপনি কথা বলেন, কে রাখছে বলেন। আমি রাখি না তো তেল। আপনি দয়া করে একটু মাস্ক
আপনি তো আমরা তো রাখি না, আমরা জানি আমি রাখি নাই তেল। বিআরটিসি ডিপোর ভিতরে আপনি তেল নিয়ে এখান থেকে সাপ্লাই দিচ্ছেন, মিথ্যা বলছেন কেন? না স্যার, আমি সাপ্লাই দিই না তেল। দর্শক, এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে জানতে চাইবো, আপনারা তো এখানে বসেছিলেন, বেশ কয়েকবার তেল নিয়ে গেছে এবং আপনারাও চিৎকার চেঁচামেচি করেছেন যে এখানে তেল কেন রাখছেন, পুলিশে ধরায় দেবো, এই কথাগুলো আপনারাও বলেছেন। এখন আমরা চাই আপনারা আমাদেরকে সহযোগিতা। আমি এখানে ছিলাম না, আমি দেখেও কিন্তু আমি এখানে আসলাম মাত্র। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঠিক নিকুঞ্জ পাম্পের পাশে, বিআরটিসির যে একটা এখানে বাস ডিপো সেখানে, এবং আমার হাতে খোলা তেল 5 লিটার। যারা অর্থাৎ সিকিউরিটির দায়িত্বে আছেন তাদের তত্ত্বাবধানেই এই সমস্ত তেলগুলো খোলা বাজারে বিক্রি হচ্ছে, যেখানে সরকার আসলে পুরস্কার ঘোষণা করেছে। এই পুরস্কার আসলে কিভাবে পৌঁছে দেওয়া সম্ভব সাধারণ মানুষের কাছে, যেখানে সাধারণ মানুষের কাছে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছেন পাম্পের সংশ্লিষ্ট লোকেরা? অনেক আপনার মাধ্যমে আমরা দেখছিলাম সরাসরি এই মুহূর্তের আসলে কি পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তির দৃশ্য তো পরিবর্তন নেই। অনেক পাম্প বন্ধ, খোলা ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইন। গ্রাহকরা প্রয়োজনের অতিরিক্ত তেল নিচ্ছেন, তাই দ্রুতই ফুরিয়ে যাচ্ছে পাম্পের জ্বালানি। এদিকে দৈনিক তেল প্রাপ্তির কোটা শেষ হওয়ায় পাম্পগুলোতেও তেল পাচ্ছে না ডিপো থেকে। জ্বালানি তেল সুষ্ঠুভাবে বন্টন, তেল প্রাপ্তি তদারক করতে সোমবার থেকে রাষ্ট্রায়ত্ত 3 কোম্পানির প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। জ্বালানি তেলের জন্য দিনের শুরুতেই দীর্ঘ লাইন। অফিস শুরুর আগে একবার যানবাহনে তেল চাই। যদিও অনেকের গাড়িতেই জ্বালানির ঘাটতি নেই, তবুও যৎসামান্য হলেও নিয়ে হতে চান নিশ্চিন্ত। আমার অর্ধেক ট্যাঙ্কি ছিল, তা আমি এখন আর কি যতটুকু নিতে পারছি নিলাম। আমি এখন পর্যন্ত দেখি নাই কাউরে তেল থাকতো তেল নিছে। সরকার বলছে তেলের কোনো সংকট নাই, পামওয়ালারা বলতেছে তেল নাই। আর বাঙালি তো হুজুগে পাগল। পরিবাগের এই ফিলিং স্টেশনে কেউ কেউ অপেক্ষা করছেন 2 থেকে 3 ঘন্টা। শাহবাগ ছাড়িয়ে অপেক্ষার সারি চলে গেছে কাটাবন পর্যন্ত। নিউ মার্কেট 2টা ঘুরিয়া ওইদিকে পাম্প বন্ধ, আজিমপুর থেকে আসছে। 5 লিটার তেল পেলে আমি পুরো একটা সপ্তাহ চলে যাবে, আমি আর এই সপ্তাহে আসবো না। গ্রাহকের এই অতিরিক্ত চাহিদা মেটানো যাচ্ছে না, তাই রাজধানীর অনেক পাম্প বন্ধ। যেগুলো খোলা আছে সেখানে গ্রাহকরা হুমড়ি খেয়ে পড়ছে। মিরপুর রোডে সোনার বাংলা সার্ভিস সেন্টারে তেমনই চিত্র। তেলের ট্যাঙ্কার আসতেই হুমড়ি খেয়ে পড়ছে সবাই। রবিবারও এই পাম্পটি 44,000 লিটার জ্বালানি বিক্রি করেছে। স্বাভাবিক সময়ে কখনোই একদিনে এত বিক্রি হয় না। সবার জায়গা থেকে এটা পেনিকেশন এখনো চলছে। আমরা নর্মালি সোনার বাংলা থেকে 25 ম্যাক্স 30,000 লিটার সেল হয়। এটা প্রিভিয়াস অভিজ্ঞতা, আমি 15 ইয়ার্স এখানে আছি, এত সেল আমি কখনো দেখি নাই। এই লম্বা লাইন, এখন লম্বা লাইন গেছে আমার টাউন হল মমতর বাজার, এটা কিন্তু অস্বাভাবিক। মাঝারি সিটগুলো আছে, এই যে মাঝারি সিটগুলো ডিপো থেকে যেটা চালান করা হয়েছে, এটা থেকে আমরা মিল দেখে দেখতেছি যে মিল আছে কিনা। পাম্পগুলোতে জ্বালানি তেল ঠিকমতো দেয়া হচ্ছে কিনা তা তদারক করছেন মন্ত্রণালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, অতিরিক্ত তেল না নিতে গ্রাহকদের সচেতন করা হচ্ছে। এই সংকটটা মানুষ হয়তো আতঙ্কিত হয়ে কোনো কারণে তারা নিজেরা রিজার্ভ করতেছে, হয় এটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, অথবা যারা অবৈধ মজুতকারী আছে তারাও মজুত করতে পারে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার খবর পেয়ে গ্রাহকরা অতিরিক্ত তেল সংগ্রহ করছে, বলছেন পাম্প সংশ্লিষ্টরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কমছেই না। আজও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অনেক পাম্প। যেসব পাম্পে জ্বালানি তেল রয়েছে সেসব জায়গায় রেশনিং পদ্ধতিতে বিক্রি করা হচ্ছে। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অসহিষ্ণু হয়ে হাতাহাতিতে জড়ান অনেকেই। এদিকে অভিযান চালিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণ তেল জব্দ করেছে প্রশাসন। জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়ে থেকে অসহিষ্ণু হয়ে উঠছে মানুষ। খুলনায় তেল নেয়ার সিরিয়ালকে কেন্দ্র করে মারামারিতে জড়ান গ্রাহকরা। দীর্ঘ সময় সিরিয়ালে দাঁড়ানোর পর চাহিদা মতো তেল না পেয়ে নড়াইলে পাম্প সংশ্লিষ্টদের সাথে তর্ক জড়ান গ্রাহকরা। মোটরসাইকেল চালকদের এই দীর্ঘ সারি ঝিনাইদহে। কেউ জানে না লাইনের শেষ কোথায় বা কখন নাগাদ মিলবে কাঙ্ক্ষিত তেল। তেলের জন্য এমন হাহাকার দেশের প্রায় প্রতিটি জেলাতেই। আমরা ভোর 5:30টার সময় আসছি। যখন আসি তখন আমাদের সিরিয়াল ছিল 355। তো গত 9.5 ঘন্টা 8 ঘন্টায় আমরা শুধুমাত্র
পাম্পের থেকে হয়তো 100 মিটার আসছে, মানে আর আসছে। পাশে দাঁড়িয়ে আছি, এখন কিন্তু এখানে ওই আপনার পলিটেকনিক কলেজের সামনে ছিলাম, কত গাড়ি সব জ্বালানি নিয়ে নৈরাজ্য বন্ধে মাঠে সরব রয়েছে প্রশাসন। চট্টগ্রামে হালি শহরে বন্ধ রাখা ফিলিং স্টেশন থেকে উদ্ধার করা হয় 15,000 লিটার তেল। সীতাকুণ্ড অভিযান চালিয়ে 25,000 লিটার তেল উদ্ধার করা হয়। নাটোরে অভিযান চালিয়ে অবৈধভাবে 11,000 লিটার জ্বালানি মজুদের অভিযোগে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সাতক্ষীরা থেকেও উদ্ধার করা হয় 7,000 লিটার তেল। এদিকে চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন কার্যালয়ে সকাল থেকে শুরু হয় ফুয়েল কার্ড বিতরণ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে 3 মাসে হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে 600 শিশু। মারা গেছে 19 জন। রোগীদের অর্ধেকেরও বেশি আক্রান্ত হয়েছে টিকা নেয়ার আগেই। বাদ যাচ্ছে না নবজাতকও। অথচ দেশে এই রোগের টিকা দেয়া হয় 9 মাস বয়সে। ফলে টিকা দেওয়ার সময় এগিয়ে আনার কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। শয্যা পরিপূর্ণ, ওয়ার্ডে জায়গা নেই, তাই বারান্দা পর্যন্ত মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। এই দৃশ্য রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের। 85 রোগীর মধ্যে হামে আক্রান্ত হয়ে ভর্তি 70 জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত এই হাসপাতালে হাম নিয়ে ভর্তি হয় প্রায় 600 রোগী। জ্বর ও ফুসকুড়ির সঙ্গে সবারই উপসর্গ ছিল নিউমোনিয়া। এছাড়া ডায়রিয়া ও চোখের প্রদাহ নিয়ে এসেছিলেন অনেক রোগী। টিকা দিছি, 6টা টিকা দিছি, লাস্টেরটা দিয়ে 6টা টিকা। হাম হয়েছিল আর নিউমোনিয়া, এখন ওর নাকি শ্বাসনালীতে পানি গেছে। এখন সে আইসিইউতে ছিল, এখন আইসিইউ থেকে পাশের বেডে পাঠাই দিয়েছে। আইসিইউতে রাখছে, অতটা ভালো না, মোটামুটি একটু আসছে ভালোর দিকে। ডায়রিয়া ছিল, শ্বাসকষ্ট ছিল, ওইখান থেকে যখন হাম দেখা দিয়েছে তখন এখানে পাঠাইছে। ভর্তি রোগীদের মধ্যে 1 বা 2 মাসের শিশু আছে। 60 থেকে 70% বয়স 9 মাসের কম, অর্থাৎ টিকা নেয়ার আগেই আক্রান্ত তারা। 38% বয়স 1 বছরের বেশি। এদিকে টিকা নিয়েও শতকরা 10% শিশু আক্রান্ত হয়েছে হামে। তাদেরই একজন 11 মাসের উম্মে হাবিবা। এটা কোভিডের চেয়েও বেশি ছোঁয়াচে রোগ, সুতরাং আপনার সন্তানকে ভিড় এড়িয়ে চলুন এবং যে সকল বাচ্চার শরীরে জ্বর, সর্দি, কাশি দেখা গিয়েছে তাদেরকে আলাদাভাবে চিকিৎসা করার ব্যবস্থা করা উচিত এবং অন্য বাচ্চা থেকে সংস্পর্শ থেকে দূরে রাখা উচিত। এই হাসপাতালে চলতি মাসেই মারা গেছেন 19 রোগী। এর মধ্যে 7 জনের বয়স 9 মাসেরও কম। মারা যাওয়া শিশুরা আগে থেকেই অন্য রোগে আক্রান্ত ছিল। যে রোগীগুলোর মৃত্যু হয়েছে তাদের মধ্যে কোনো রোগী 4-5 দিন অন্য হসপিটালে চিকিৎসা নিয়েছে, তারপর যখন হাম শনাক্ত হয়েছে তখন আমাদের এখানে এসেছে। তারা বেশিরভাগ রোগী অনেক দেরিতে হাসপাতালে এসেছে। দেশে হামের টিকা দেয়া হয় 9 ও 15 মাস বয়সে। এর আগেই আক্রান্ত হওয়ার বিষয়টি ভাবাচ্ছে স্বাস্থ্য বিভাগকে। 9 মাসের নিচে প্রচুর বাচ্চা এভাবে ডায়াগনোসড কনফার্ম তারা হামে আক্রান্ত। তখন তো আমাদের ডেফিনেটলি চিন্তা করতে হবে যে আমরা ভ্যাকসিনেশনের আওতাটা 9 মাসের নিচেও নিয়ে আসবো কিনা। তো এটা কিন্তু একটা মেজর নীতি নির্ধারণের বিষয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে হামের সংক্রমণ সবচেয়ে বেশি ঢাকার মোহাম্মদপুর ও কড়াইল বস্তিতে, ঢাকার বাইরে রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে আসতে পারে হামসহ 9 রোগের টিকা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, ইউনিসেফের মাধ্যমে এই টিকা আনা হচ্ছে। এরই মধ্যে বরাদ্দকৃত 604 কোটি টাকা তাদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। অন্যদিকে টিকা বিষয়ক জাতীয় কমিটি জানিয়েছে, আগামী জুনে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে, যার আওতায় আসবে 2 কোটি শিশু। ছড়িয়ে পড়ছে হাম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এখন পর্যন্ত আক্রান্ত 764। প্রতিদিনই এর সংখ্যা বাড়ছে। এই অবস্থায় সংকট হামের টিকার। মাঠ পর্যায়ে কিছুটা থাকলেও কেন্দ্রীয় টিকা সংরক্ষণাগারে এই টিকার মজুদ নেই। সংকট আরও কয়েকটি টিকার। অভিযোগ আছে, অন্তর্বর্তী সরকারের আমলে অপারেশনাল প্ল্যান বা ওপি বন্ধ করাই এর বড় কারণ। এ কারণে 2025 সালে টিকা দেওয়ার হার নেমে আসে 59.6%। যদিও স্বাস্থ্যমন্ত্রী বলছেন, হামের টিকা দেয়া হয়নি 2018 সাল থেকে, কিন্তু 2020 সালে এই টিকা দেওয়ার তথ্য থাকলেও তিনি এর বিরোধিতা করেন। 2018 পরে আর কোনো ক্যাম্পিং হয় নাই 8 ইয়ার্স। নো এগুলি কে ইনফ্লুয়েন্স জানি না, আমি আপনাকে ডেস্ক থেকে নিয়ে বলতেছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্ব নিয়ে বিএনপির প্রায় 1.5 মাসের সরকার টিকা সংকট মেটানোর উদ্যোগ নিয়েছে, বরাদ্দ করেছে 604 কোটি টাকা। এরই মধ্যে টিকা কেনার টাকা পাঠানো হয়েছে ইউনিসেফে। এপ্রিলের শুরুতেই আসতে শুরু করবে টিকা। উই আর ফেসিং দ্য অ্যাকিউট অ্যাটাক অফ মিজেলস। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। টিকার যে পেমেন্টটা, এটা কিন্তু আমাদের অলরেডি আমরা ইউনিসেফকে পেমেন্ট করে ফেলেছি। আমার বিশ্বাস যে অন্যদিকে টিকা বিষয়ক জাতীয় কমিটি জানিয়েছে, জুন থেকে হামের বিশেষ টিকা কর্মসূচি শুরু হবে। 6 মাস থেকে 10 বছর বয়সী 2 কোটি শিশু এর আওতায় আসবে। তবে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যত দ্রুত টিকা আসবে তত তাড়াতাড়ি শুরু করা হবে বিশেষ কর্মসূচি। টিকা আসার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই। হাম সহ শিশুরোগ বৃদ্ধি পাওয়ায় সরকারিভাবে আরও 20টি ভেন্টিলেশন প্রস্তুত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। এর আগে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠকে স্বাস্থ্য খাতের উন্নয়নে 2 দেশের প্রতিনিধিদের নিয়ে 5 বছরের জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়। তাদের দিক থেকে ইনফেকশাস ডিজিজ, এই যে মানুষের যে ইনফেকশাস ডিজিজের কলেজে সমস্যা হয়, সেখানে তাদের কিছু এক্সপার্টিজ আছে, আমরা সেখান থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স পেতে পারি। আমাদের দেশের জন্য যেগুলো দরকার সেগুলোতে জোর দিয়ে আমরা আমাদের এই কোলাবোরেশনটা 5 বছরের জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করব। Plans for a new 5-year commitment from the United States focused on global health security, infectious diseases such as drug-resistant tuberculosis, polio, other transnational health threats. বাংলাদেশ যুক্তরাষ্ট্র জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কিভাবে কাজ করবে এর রূপরেখা তৈরি হবে আগামী মের মধ্যে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আগামী 30 এপ্রিল সিলেট থেকে শুরু হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস, যা পরবর্তীতে সারা দেশে চালু হবে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের আওতায় তালিকাভুক্ত 129 ক্রীড়াবিদ মাসে পাবেন 1 লাখ টাকা। পর্যায়ক্রমে এই তালিকায় যুক্ত হবেন মোট 500 জন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকালে ছিল জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড প্রদান এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান, যা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেশে বিদেশে বিভিন্ন ক্রীড়ায় সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদ ও স্বর্ণপদক জয়ীদের হাতে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান। পরে সম্মাননা প্রাপ্তরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় খেলোয়াড়দের লিখিত বক্তব্যের বদলে নিজ অভিজ্ঞতা তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ স্যার। বক্তৃতা দিতে গেলে আসলে খুবই নার্ভাস ফিল হয় এবং এরকম একটা মোমেন্টে তো কথাই নাই। তারপরেও পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সারা বিশ্বে ক্রীড়া শুধু শখ, বিনোদন বা শরীর চর্চা নয়, বরং পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশও সেক্ষেত্রে পিছিয়ে থাকবে না। জানান, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসবো। লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করবো আস্তে আস্তে। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর প্রথমবার ক্রীড়াবিদদের সম্মানী কাঠামোর আওতায় আনা হলো, যা তাদের আর্থিক অনিশ্চয়তা দূর করবে। ক্রীড়াবিদরা যেন দেশের সম্মান বয়ে আনার জন্য এই কাজ করে, সে ব্যাপারেও করেন গুরুত্বারোপ। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। প্যারা অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়রাও ক্রীড়া কার্ড পাবেন নিশ্চিত করেন প্রধানমন্ত্রী। একই সাথে বলেন, তালিকাভুক্ত ক্রীড়াবিদদের পারফরম্যান্স 4 মাস পর পর পুনর্মূল্যায়ন করা হবে। আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের দাফন সম্পন্ন হয়েছে। বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুরে মরহুমার নামাজে জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মরহুমার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রী ছাড়াও জানাজায় অংশ নেন স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যরা। গত শনিবার অধ্যাপক দিলারা হাফিজ ৭৮ বছর বয়সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে ৫ আগস্ট বা পরে নাশকতা হতে পারে বলে অভিযোগ করেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ঘটনা খতিয়ে দেখতে সংসদীয় দলের করা তদন্ত কমিটি আগামী ২ এপ্রিল প্রতিবেদন জমা দেবে। দুপুরে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে ১১ সদস্য বিশিষ্ট সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের চিফ হুইপ জানান, ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দের কাজ শেষ করা হবে। এখন নিরাপত্তা আসবাবপত্র সহ প্রয়োজনীয় কেনাকাটা করা হচ্ছে। তিনি জানান, সময় সাপেক্ষ হওয়া সংসদের বর্তমান সাউন্ড সিস্টেম পরিবর্তনের চাইতে বিদ্যমান অবস্থার উন্নতির চেষ্টা করা হচ্ছে। এ সময় সংসদ এলাকায় পানি সরবরাহের জন্য পাম্প স্থাপন, হাসপাতাল নির্মাণ ও আইসিইউ সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্সের জন্য সংসদ নেতার কাছে দাবি জানানো হবে বলেও জানান তিনি। সংসদ অধিবেশনের বিরোধী দলের সময় তাদের হুইপ রায় নির্ধারণ করেন বলেও জানান সরকারি দলের এই চিফ হুইপ। নাশকতাটা হয়েছে ৫ই আগস্ট অথবা এরকম সময়ের ঘিরে। এরপরে পরবর্তীতে নাশকতা হয়েছে, এখানে কিছু লোক হয়তো থাকতে পারে, যারা থাকতে পারে অথবা নাও থাকতে পারে, যারা থাকতে পারে তারা কিছু কার্যক্রম করেছে বলে আমরা ধারণা করি। কারণ সাউন্ড সিস্টেমটা একেবারেই ডাউন হয়ে যাবে ফার্স্ট সেশনের দিনে, এবং মাননীয় স্পিকারের একটা হ্যান্ডমাইক নিয়ে কথা বলতে হবে, এরকম পরিস্থিতি সংসদে হওয়ার কথা না। ১০ই এপ্রিলের মধ্যে আমরা এমপি সাহেবদের বাসা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি, যাতে দিতে পারি। হবিগঞ্জের লাখায়ে দোকানের বাকির টাকা নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। দুপুরে উপজেলার মুরিয়াওক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ২ দিন আগে গ্রামের জালাল মিয়ার দোকান থেকে এলাকার রসম আলী বাকিতে পণ্য কেনেন। পরে দোকানদার পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। দোকানদারের দাবি তার পাওনা ১৮৫ টাকা, আর রসম আলীর দাবি মাত্র ৩০ টাকা দেনা আছে তার। এই নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে মাদারীপুরে ২ কিশোর গ্যাংয়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত হয়েছে ৫ জন। পৌর শহরের থানতলী এলাকায় গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে ভোর রাত পর্যন্ত। স্থানীয়রা জানায়, গত শনিবার একটি বিয়ের অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার আকিব ও পাংতি এলাকার মঈন মুন্সির মধ্যে বাকবিতণ্ডা হয়। উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসাও করে দেন। তবে এর জেরে রোববার সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় আকিব ও মঈন গ্রুপ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। টিয়ারশেল ছুড়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। পরে আবারও মারামারিতে জড়ায় তারা। পাকদি এলাকায় অন্তত ১৫টি বসতঘরে ভাঙচুর চালানো হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইরানের স্পাহান বিশ্ববিদ্যালয়ে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সোমবার বিমান থেকে ওই হামলা চালানো হয়। এর পাশাপাশি তেহরানের বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করেও বিমান হামলা হয়েছে। তাবরিজে হামলা শিকার পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট, বৈদ্যুতিক স্থাপনায় হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন তেহরানের বিশাল এলাকা। আক্রান্ত দেশটির আরও কিছু শহর। সিরিজ বিস্ফোরণ হয়েছে বন্দর আব্বাসে। এদিকে ইরানের ভিক্টোরি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। রকেট হামলায় সামরিক ঘাঁটিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়ে যায় একটি সামরিক বিমান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শিল্প এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও মিসাইল ছুড়েছে ইরান। অবশ্য সেসব ভূপাতিতের দাবি করেছে বাহরাইন, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কুয়েতের একটি প্ল্যান্টে হামলায় এক ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। কোনো রাগঢাক না করেই ইরানের জ্বালানি সম্পদ দখলের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের জ্বালানি সম্পদ দখলের পরিকল্পনা রয়েছে তার। এর পাশাপাশি খার্ক দ্বীপের নিয়ন্ত্রণও নিতে চান তিনি।
ওয়ানের সফরের মধ্যেই গণমাধ্যমের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ইরানে চলমান অভিযান ইস্যুতে নানা প্রশ্নের জবাব দেন ডোনাল্ড ট্রাম্প। এক পর্যায়ে বলেন, ইরানের সরকার পরিবর্তনে বদ্ধপরিকর ওয়াশিংটন। শিগগিরই ইরানের সাথে পরমাণু চুক্তি হবে বলেও জানান তিনি। ইরানে যারা আগে সরকার চালাতো তারা সবাই মারা গেছে। সেসব শাসকরা ছিলেন অসৎ। আর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সাথে যে চুক্তি হয়েছিল তা রীতিমতো জঘন্য। তাই নতুন করে আবারও চুক্তি করব আমরা। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের জ্বালানি সম্পদ দখল করা এবং খার্ক দ্বীপের নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে তার। সত্যি বলতে কি, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরান থেকে তেল নেয়া। কিন্তু কিছু মানুষ এটার সমালোচনা করবে, বলবে আমি এটা কেন করছি। আমার মনে হয় না খার্ক দ্বীপে ইরানে আর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর আছে। আমরা খুব সহজেই সেটির দখল নিতে পারি। গেল জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর অনির্দিষ্টকালের জন্য দেশটির জ্বালানি শিল্প নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা জানান ট্রাম্প। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কত টাকা পাচার হচ্ছে তার সঠিক হিসেব কারো কাছে নেই বলে জানিয়েছে সিআইডি। তবে অনলাইন মাধ্যমে অসংখ্য প্ল্যাটফর্ম উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের বিনিয়োগে আকৃষ্ট করছে। এসব ক্ষেত্রে বেশিরভাগ সময়ই গ্রাহকরা প্রতারিত হয়, বিনিয়োগের টাকা আর ফেরত পায় না। এমনই একটি প্ল্যাটফর্ম MTFE-তে বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছে বহু বাংলাদেশি। পাচার হওয়া 44 কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করেছে সিআইডি। MTFE অ্যাপে বিনিয়োগ করলেই হওয়া যাবে রাতারাতি ধনী। ঘরে বসে সহজে অর্থ উপার্জনের প্রলোভনে অনেকেই এই অ্যাপের মাধ্যমে অর্থ জমা করতে থাকেন। হঠাৎ একদিন সব কার্যক্রম বন্ধ করে উধাও হয়ে যায় অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানটি। প্রতারণার মাধ্যমে আমানত হাতিয়ে নেয়ার এই কার্যক্রম নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন সম্প্রচার করে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রি। প্রেস ব্রিফিংয়ে সিআইডি জানায়, এই অনলাইন প্ল্যাটফর্মে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশ থেকে পাচার হয়েছে বিপুল অর্থ। MTFE-র প্রতারণায় বিদেশে পাচার হওয়া 44 কোটি টাকার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করেছে তারা। 44,14,62,303 টাকা সোনালী ব্যাংক PLC মালিবাগ শাখায় সিআইডি বাংলাদেশ পুলিশের এই অ্যাকাউন্টে গত 25/3/2026 তারিখে তারা প্রেরণ করে। পরবর্তীতে আমরা এই বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক ভিকটিমদের অর্থ কিভাবে ফেরত প্রদান করা যায় সেটার আদালতের এবং প্রচলিত আইনের মাধ্যমে আমরা সেটা ডিসবার্স করব। উদ্ধার হওয়া অর্থ জমা রাখা হয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সিআইডির একটি যৌথ অ্যাকাউন্টে। বাহিনীর এই কর্মকর্তা জানায়, প্রতারণার ফাঁদে ফেলা এসব প্ল্যাটফর্মের বেশিরভাগই নিয়ন্ত্রিত হয় বিদেশ থেকে। লোভনীয় একটা লভ্যাংশ পাওয়ার আশায় শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, বেকার হোক, লোভ লালসা যেটাই হোক, এইটার বশবর্তী হয়ে তারা অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের কষ্টার্জিত অর্থ, নিজের ওয়াইফের সোনাদানার অর্থ, জমি বিক্রির টাকা, গয়না বিক্রির টাকা, বিভিন্ন টাকা, ধার করার টাকা, জমি বিক্রি করা, অলংকার বিক্রি করা, এইগুলি তারা এই সব প্ল্যাটফর্মে ইনভেস্ট করে সত্যিকার অর্থেই তারা ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এসব প্রতারক প্ল্যাটফর্মগুলোর এজেন্ট। এসব এজেন্টদের সন্ধানে কাজ করছে সিআইডির টিম। যারা গ্লোবালি ট্রান্সন্যাশনাল ক্রাইম করে তাদের তো সব জায়গায় এজেন্ট তৈরি করা। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নওগাঁর মহাদেবপুরে হিন্দু পরিবারের এক তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক মুসলিম পরিবারের বিরুদ্ধে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছে মেয়ের পরিবার। অভিযুক্তদের দাবি, দীর্ঘ প্রেম ভালোবাসার পর বিয়ে করেছে ছেলে মেয়ে। জোর করে নয়, স্বামীর কাছে আসতে কনেকে সহযোগিতা করেছেন তারা। মেয়ের জন্য কান্নায় বুক ভাসছে মায়ের। অভিযোগ, মেয়েকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে পাশের মহল্লার মুসলিম উদ্দিন পরিবারের লোকজন। রোববার বিকেলে হঠাৎই 30 থেকে 50 জন নারী পুরুষ অংশ নেয় এতে। চাপা বান্ধে ধরে খালি বাইর করবে পেলে হয় আমার মেয়ে, আর হারা পাও ধরেছি আমার কাছে, বাবা ভিক্ষা দাও, বাবা বাবা তোমার পাও ধরেছি, বাবা
ভিতরে দরজা ভাঙি আমার মেয়ে উঠাই এনে চলে গেছে। হাতে হাতে চাকু ছিল, ঘাসা ছিল, লাঠি ছিল। আমার মেয়ে কান্নাকানি করা মানে যাবে না পিছন দিকে আর ইয়াত করে ঘাট করে তুলছে। মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামে বাস মেয়ে ও তার পরিবারের। নওগাঁ সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সে। জোর করে তুলে নিয়ে যাওয়ায় প্রতিবেশীদের মাঝে তৈরি হয়েছে ক্ষোভ। ঘটনার বিচার চান তারা। দিন দুপুরে একটা বেলা 3টার দিকে মানুষ জোর করে মহিলা বাইর করে নিয়ে যায় সন্ত্রাসীর মতন, তোর ভয়ভীতি নাই। যাক যেটি পাশে মেয়েদের উপর ওরা হামলা করছে, সবাইকে ধরে মারিছে। আগুন লেগে দেবো, মারি ফেলে দেবো, একটা ছড়া দাগের ভয় দেখে আমাকে পাড়ি ফেলেছে একেবারে। জানা যায় মুসলিমের ছেলে জিয়া ও মেয়েটির মধ্যে দীর্ঘদিন আগে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। গোপনে বিয়েও করে তারা। হিন্দু ধর্ম থেকে মেয়েটি ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে নিজের নামও পরিবর্তন করে। অভিযুক্ত পরিবারের দাবি জোর করে নয়, স্বেচ্ছায় স্বামীর বাড়ি ফিরেছে মেয়েটি। ঘটনা কালকা ছেলে বিয়া করেছে, বিয়া করেছে কালকা লিয়ে আছে। এই পর্যন্ত লিয়ে এখন চলছি কোথায় গেছে এখন খোঁজ খবর নাই। বাড়িতে নাই? না, বাড়িতে নেই। তো ওরা বলতেছে আপনারা নাকি দাঙ্গা হাঙ্গামা চালাইছেন। না, কোনো কোনো গেঞ্জাম নাই। মুসলমান হওয়ার দেখেন। মুসলিম হয়েছে? হ্যাঁ, মুসলিম হয়ে গেছে। বিয়ে করছে? হ্যাঁ, বিয়ে করছে। এই যে তবে পুলিশ বলছে ভুক্তভোগী পরিবারের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাদের বাড়িতে আক্রমণ করে তাদের মেয়েকে জোরপূর্বক নিয়ে যায়, এই সংক্রান্ত একটি অভিযোগ দিয়েছে। তো এই অভিযোগটি আমরা পেয়েছি, অভিযোগটি আমরা তদন্ত করছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। এদিকে ঘটনার পর থেকে দুই মহল্লাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। করোনাকালীন সময়ে মাস্ক, পিপিই সহ মেডিকেল সরঞ্জাম কেনায় দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এই অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত ডিজি ডক্টর নাসিমা সুলতানা সহ ১৩ জনকে অভিযুক্ত করে ৬টি মামলার সুপারিশ করেছে দুদকের তদন্তকারী দল। করোনাকালীন সময়ে অনিয়ম দুর্নীতির মাধ্যমে নিম্নমানের মাস্ক, পিপিই সহ মেডিকেল সরঞ্জাম কেনা হয়, সরবরাহ করা হয় বিভিন্ন হাসপাতালে। প্রাথমিক অনুসন্ধানে কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক ও ইআরপিপি প্রকল্পে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এই অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা, প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবির সহ ১৩ জনকে আসামি করে ৬টি মামলার সুপারিশ করেছে দুদকের তদন্তকারী দল। পরস্পর যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোভিড-19 চিকিৎসার সামগ্রী, নিম্নমানের চিকিৎসা সামগ্রী ক্রয় সংক্রান্ত যে অভিযোগগুলো ছিল তার অনুসন্ধান সম্পন্ন করে অনুসন্ধানকারী কর্মকর্তাগণ তাদের অনুসন্ধান প্রতিবেদন কমিশনে দাখিল করেছেন। হয়তো পরবর্তী কমিশন আসলে এটা কমিশনে উত্থাপন করা হবে। এছাড়া প্রায় অর্ধ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় ডিপিডিসির প্রশাসন শাখার সাবেক ব্যবস্থাপক হুজ্জাতুল্লাহ এবং তার স্ত্রী মাহমুদা খাতুনের বিরুদ্ধে দুদকের চার্জশিটও দেওয়া হয়েছে। জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা, এই মামলায় কমিশন হুজ্জাতুল্লাহর স্ত্রী মাহমুদা খাতুন এবং হুজ্জাতুল্লাহর নামে চার্জশিটের অনুমোদন দিয়েছেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে।